This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, শেষ কবে মনে করতে পারেন আপনি বা আপনার চেনা জানা কারুর 1,24,000 টাকা বেতন বেড়েছে? কি বলেন? অনেকে 24,000 টাকা বেতনই পান না। 24,000 টাকা বাড়া তো দূরের কথা। আমিও তাই জানি। 1 লাখ থেকে 1,24,000 টাকা হলো এদেশের সাংসদদের বেতন, 1 লাখে। গতকাল সংসদে আমাদের দেশের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের কলমের একটি খোঁচায়। তার কারণ তারা এদেশে একমাত্র চাকরিজীবী শ্রেণী, যদি চাকরি ধরি এটাকে, যারা নিজেদের বেতন নিজেরা বাড়াতে পারে। কোনো কমিশন লাগে না, পে কমিশনের পালাই নেই, কোর্ট কাছারি, লেবার ওয়েলফেয়ার বোর্ড, ওয়েজ বোর্ড, কিচ্ছু লাগে না। শুধু ইচ্ছে হলেই হলো আমাদের বেতন আমরা বাড়িয়ে নেব। প্রশ্ন হচ্ছে কখন বাড়ালেন এটা, ঠিক কোন সময় দাঁড়িয়ে? বেতন বাড়ানোর জন্য সবথেকে বড় যুক্তি হিসেবে যেটা ব্যবহার করে থাকেন সাংসদরা, অরুণ জেটলি প্রাক্তন অর্থমন্ত্রী আমাদের, তার জীবৎকালেই এই ব্যবস্থা তৈরি হয় 2019 সাল থেকে, যে 5 বছর অন্তর সাংসদদের বেতন বাড়বে। কোভিডের জন্য 1 বছর দেরি হলো। কিন্তু কিসের ভিত্তিতে বলেছিলেন অরুণ জেটলি? না, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে বাজারে খরচা বাড়ে। ঠিক কথাই তো। আপনি ছেলে বা মেয়ের দুধটা 5 বছর আগে যে দামে কিনতেন, বাজারে আলুটা যে দামে আনতেন, ছেলে মেয়ের মুখে তুলে দেওয়ার জন্য একটু ফল বা বৃদ্ধ মা বাবাকে দেওয়ার জন্য একটু বিশেষ কোনো ধরনের খাবার যে দামে আনতেন, সেটা কি আজকে আনতে পারেন? পারেন না, দাম বেড়েছে। আপনার কি 24,000 টাকা বেতন বেড়েছে? বাড়েনি। আচ্ছা দেখি তো, সাধারণ মানুষ যারা দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে প্রত্যেক দিন পাল্লা দেন, তাদের অভিজ্ঞতা কি বলছে? ফল বিক্রেতা, ক্রেতা, আপনার আমার মুখে যারা খাবার পৌঁছে দেন, সেই গিগ শ্রমিকরা, মানে একটু ভালোবাসায় যাদেরকে আমরা অনলাইন ডেলিভারি বয় বলি, খাবার নিয়ে আসেন আপনার আমার মুখে তুলে দেওয়ার জন্য, তারা কিভাবে টিকে আছেন? আসুন দেখি। 3 বছর আগে 200 টাকার ঊর্ধ্বে ছিল, এখন 350 চলছে। তখন 50 টাকা 60 টাকার মধ্যে সব রকম ফল হয়ে যেত, আর এখন তো 100 টাকা তো ফল হয়ই না। আগে যা ছিল অবভিয়াসলি অনেকটাই বেড়েছে। পেঁপে যেটা 25 এখন 100 টাকা কিলো হয়ে গেছে। প্রথম অনেক দিয়েছিল, তারপরে যা দিয়েছে তার অর্ধেক এখন হয়ে গেছে। হয় বলতে গেলে তো এমন হয় না, এখন আরো কমেছে। এক্সট্রা কোনো টাকা জমাতে পারছি না, যত আইটেম হচ্ছে ততটাই বেরিয়ে যাচ্ছে। কিলোমিটার হিসেবে যেটা দেখায় সেটার থেকেও কম দেয়। সংসার তো অনেক দূরের কথা, চলবে না, এর উপর বেশ করে থাকলে চলবে না। সোজা কথায় আয় কমছে, খরচ বাড়ছে। ভাববেন বেছে বেছে ফলের দাম কেন দেখালাম? দুটো কারণে। এক, রমজান মাস চলছে, আর রমজানের উপবাস শেষ হতে না হতেই নবরাত্রির উপবাস শুরু হবে। বাসন্তী দুর্গাপূজা আসছে, বছরে 2 বার নবরাত্রি পালন করেন হিন্দুরা। ফলে বুঝতেই পারছেন মুসলিমরা কী দামে ফল খেলেন আর হিন্দুরা কী দামে ফল খেতে চলেছেন। কিন্তু হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই যে বাজারে, সে বাজারে একদম আলাদা একক হয়ে বসে রয়েছেন আমাদের সাংসদরা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আরেকবার পরিচয় করে দিই। অনিন্দ্য সিনহা রায় রয়েছেন আমার সঙ্গে, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। অধ্যাপক ঝন্টু পড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। এবং আমার সঙ্গে রয়েছেন তরুণ মণ্ডল, এসইউসিআই এর প্রাক্তন সাংসদ, আমাদের এই রাজ্যের যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত জয়নগর কেন্দ্র থেকে নির্বাচিত প্রাক্তন সাংসদ। তরুণবাবুকে আজকের এই বিতর্কে ডাকার একটি বিশেষ কারণ আছে। তরুণবাবু সেই বিরল দুজন সাংসদের একজন, যিনি সাংসদ হিসেবে নিজের এই বর্ধিত বেতন বা বেতন নিতেন না। আরেকজন সাংসদের নাম শুনলে আপনারা ভিড়বি খেতে পারেন। রাজনৈতিক বিশ্বাসে তরুণ মণ্ডলে একদম উল্টো দিকে, কিন্তু তাকে আমার যোগাযোগ করার কোনো উপায় ছিল না বলে ডাকতে পারিনি। প্রাক্তন বিজেপি সাংসদ বরুণ কান্তি, পিলিভিট থেকে। যাই হোক, আজকের কথায় আসি। একদম শুরুতে তরুণ মণ্ডল, আপনার কাছে। আবার সাংসদরা নিজেদের বেতন বাড়িয়ে নিলেন ইচ্ছে খুশি মতো। একজন প্রাক্তন সাংসদ হিসেবে কি মনে হচ্ছে, কেমন লাগছে? এটা তো একটা নীতিগত প্রশ্ন যে আমরা যে স্তরে এক সাংসদরা আমাদের সমাজে বিলং করে, সেই স্তরের মানুষ হিসেবে যাদের চিন্তা করার কথা দেশের জনসাধারণের, জনগণের, বিশেষ করে মেহনতি খেটে খাওয়া মানুষ যারা আমাদের দেশে বেশিরভাগ ব্র্যাকেটের মধ্যে পড়ে, প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি মানুষ, তাদের রোজগারটা কোন জায়গায়, যেটা একটু আগেই আপনারা দেখালেন যে প্রকৃত বাজার মূল্য থেকে তাদের রোজগার পিছিয়ে পড়ছে, গ্যাপ হয়ে যাচ্ছে। সেখানে সাংসদরা যে ব্র্যাকেটে বেতন পান বা পাচ্ছেন, শুধু বেতন তো না, বেতনের সঙ্গে কনস্টিটুয়েন্সি অ্যালাউন্স এবং আরও যেটা অ্যালাউন্সগুলো পাওয়া যাচ্ছে, অফিস অ্যালাউন্স ইত্যাদি, বা ডেলি অ্যালাউন্স, আরও যেগুলো পাওয়া যায়,
সবটা মিলে ওটা অনেকটা বৃদ্ধি, এবং এটা আমাদের সময় থেকে, আমি 15 লোকসভায় ছিলাম, সেটা অনেক গুণ বেড়েছে। মানে ধরুন এবারই বেড়েছে 51,000 টাকা, এই শুধু 1 লাখ থেকে 1,24,000 টাকা যেমন স্যালারি বেড়েছে, তেমনি কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্সই 10,000 টাকা বেড়েছে, 60 থেকে 70,000 টাকা, এবং আরেকটা আপনার অফিস অ্যালাউন্স ওটাও বেড়েছে আপনার 70 থেকে 87,000 টাকা। তো এটাই নিটলি 51,000 টাকা বেড়েছে। এখন ইনারা যদি যুক্তি দেন যে বাজার দরের সঙ্গে আমি পাল্লা দিতে পারছি না, তাহলে ভারতবর্ষের মানুষকে পরিহাস করা হবে। কারণ 2,51,000 টাকা মাসে পেয়ে এবং অন্যান্য আনুষঙ্গিক আয় বা তাদের নিজস্ব কি সম্পদ আছে না আছে বা পেশাগত তিনি কোনো রোজগার করেন কিনা, ওগুলো আমি বাদই দিলাম। কিন্তু একটা সাধারণ ফ্যামিলি হিসেবেও তা গাড়ি ঘোড়া চড়ে যদি 2 লক্ষ 2.5 লক্ষ টাকাতে তার যদি সাধারণভাবে না চলে, তাহলে তিনি এদেশের মানুষ বলে আমি তাদের গণ্য করতে আমার অসুবিধাই হবে। সত্যি কেমন একটা মনে হয় বিদেশের মানুষ ইগো লোকের বলেও তো আমার মাঝে মাঝে মনে হয় না। আমরা ছোটবেলায় পড়েছি, তরুণবাবু আমার সঙ্গে থাকুন প্লিজ, ছোটবেলায় পড়েছি যে পিতামহ ভীষ্মের ছিল মানুষের মধ্যে, দেবতাদের নাকি অনেক ইচ্ছা মৃত্যুর বরটর থাকতো। ইচ্ছা বেতনের বর আরও ছিল কিনা জানি না, ওদের বেতন লাগে কিনা। অনিন্দ্যবাবু, এই বাড়তি বেতন তো তৃণমূল সাংসদরাও নেবেন, যারা কয়েকদিন আগে এমন পোস্টার দিয়েছেন, হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসের দাম কমা চাই। কার গ্যাসের দাম দিতে বেশি কষ্ট হয়, এই গিগ শ্রমিকদের না আপনাদের সাংসদদের? দেখুন, আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার যে কথাটা বলছিলাম যে মুদ্রা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে, ওনারা মানছিলেন না। আজকে প্রমাণিত হলো যে বেতনটা যে পরিমাণে বাড়িয়ে দিলেন, তার মানে ওনারা প্রমাণ করলেন যে হ্যাঁ দেশে এটা ফার্স্টে মানতে হবে, আগে বিজেপি সেটা মানুক। না মানার মতো কেউ নেই, কিন্তু আমাকে একটা প্রশ্ন উত্তর দিন তো, আপনারা রাজ্য বিধানসভাতে যে দেশে এই পরিমাণ মুদ্রাস্ফীতি জানতে গেলে আরে তার জন্য তো বেতনটা বেড়েছে, আয় ব্যয়ের হিসাব দেখা যায় রে বাবা। সজলদা জানেন না হয়তো, আয় ব্যয়ের হিসাব দেখেই তো আপনার বেতনটা কেন বাড়ে, কেন 25%? সোজা প্রশ্ন, রাজ্য বিধানসভাতে বেতন বেড়েছে 2 বছর, অনেক বেশি বেতন বাড়ার পর বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছেন তারা বাড়তি বেতন নেবেন না। কেন? আমি শুনিয়ে দিই ওনাদের মুখেই, আমার মুখ থেকে নয়, শুভেন্দু অধিকারীর মুখে। যতক্ষণ না পর্যন্ত সরকারি কর্মচারী পেনশনারদের দিয়ে দিচ্ছে, প্রাক্তন বিধায়কদের মেডিকেল অ্যালাউন্স এবং ভাতা বৃদ্ধি করছে, ততক্ষণ এই অর্থ চেকের মাধ্যমে যতদিন ডিএর লড়াই সুপ্রিম কোর্টে চলবে, আমি লয়ারের কাছে পাঠাবো। একটা আদর্শগত স্টান্স, অবস্থান বোঝা গেল। 30 সেকেন্ড অনিন্দ্যবাবু আমাকে বলুন তো, তৃণমূল সাংসদরা তাহলে ততদিন বর্ধিত বেতন নেবেন না, না নেওয়া উচিত যতদিন না দেশের সব মানুষের জন্য বাজারটা ঠিকঠাক হচ্ছে? কি মনে হয় সাংসদ বা বিরোধী সাংসদরা, তারা আমি জানি না তারা মিটিং এ বসেছেন বা কি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার যেটা বক্তব্য, তার মানে বিজেপি কি স্বীকার করছে যে ইনফ্লেশনটা বেড়ে গেছে? তার জন্য আমি আপনাদের বিধায়কের এক অদ্ভুত উপলব্ধি শোনাই, অসিত মজুমদার। এমনিতে অসিত বাবু মাথা গরমের জন্য মাঝে মাঝে খবরে আসেন, কিন্তু কখনো কখনো বিবেকের তাড়নায় বোধহয় এমন কথা বলেও ফেলেন। কি বলেছেন অসিত মজুমদার, আসুন শুনে নি। আমি এমএলএ হওয়ার পর 1.5 লাখের উপরে মায়না পাই, 5 লক্ষ টাকা বছরে প্লেনে ওড়ার জন্য পাই, আনলিমিটেড রাজধানীর মতো ট্রেনে আনলিমিটেড টু অ্যাটেন্ডেন্ট নিয়ে ঘোরার সুযোগ পাই, আর মেডিকেল বিল আনলিমিটেড পাই। আমার এই যোগ্যতা আছে? একজন তো কেউ তাও বলছেন সজলবাবু আমার এই যোগ্যতা আছে। সজলবাবু কি মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে, দেখুন আমি স্বাভাবিকভাবে রাজনীতিবিদদের আজকাল মানুষ খুব একটা স্বচ্ছ নজরে দেখে না, যার যে তৃণমূল যার জন্য দায়ী আজকে পশ্চিমবঙ্গে। আমার বক্তব্য হচ্ছে যে এই যে যখনই যারা নেতা মন্ত্রী তাদের এই যে বৈভবের জীবন, এরপর যখন তাদের আবার ভাতা বাড়ে, তখন সত্যিই ভাতা বা ইনকাম বাড়ে কোনোভাবে সরকারিভাবে, তখন সত্যিই রাগ হয়। আমারও রাগ হচ্ছে। নিজের দলকে বলছেন না কেন? না না বলছি, শুনুন না, আপনারা এখানে বিধায়করা, আপনার দলের বিধায়করা এত কষ্ট করছে, মানে এখানকার বিধায়করা রাজ্য বিধানসভা থেকে বাড়তি বেতন নেবেন না, বিজেপির 12 জন সাংসদ নেবেন না। না, ওটা ওদের ব্যাপার, ওরা মলমূত্র ত্যাগ করেন। আপনি বলছেন 24,000 টাকা ওরা ত্যাগ করে দেবে? মলমূত্র ত্যাগ করে না, শরীরের ওজন কমে যাবে বলে। বিজেপির 12 জন, আমি বলছি বিজেপির 12 জন সাংসদ, না না, বিজেপির সরকারই তো বাড়িয়েছে। দেখুন তারা নেবেন, তাহলে আমি বলছি তারা এখনো জানায়নি নেব না বলে। আমাদের রাজ্যে
ডিএ বাকি আছে, তাই তিনি নেননি, শুভেন্দুবাবু বলেছেন। আমাদের রাজ্যের যারা প্রাক্তন মন্ত্রী বা প্রাক্তন এমএলএ তাদের মেডিকেল বিলের জন্য লড়াই করেছেন, তাদের ভাতার জন্য লড়াই করেছেন। আমি আপনাকে একটা কথা বলি, কেন্দ্রের তো ডিএ বাকি নেই, তাদের তো পে কমিশন বাকি নেই। এই যে আজকে আপনি বলছেন না আমরা কেন্দ্রীয় সরকার 2 লাখ টাকা করে মানুষকে শুধু করে ছাড় দিয়েছি, আমি আবারও বলছি কোট আনকোট, এই নেতাদের টাকা বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। আমি বলছি আমি একজন কাউন্সিলর 10,000 টাকা পাই, আমি বিশ্বাস করুন আমি দেখি যে এই 10,000 টাকার জন্য অনেকে আবেদন করে টাকাটা বাড়ানো, কিন্তু আমি ভাবি যে টাকার দরকার কি? পুরসভাতে এমন কাউন্সিলর তো আছে যিনি 10,000 টাকা হাতি বাড়িতে থাকে, 10,000 নিয়ে হাতি বাড়িতে থাকে। আমি একটা কথা বলি, কিন্তু এমনও সরকারি দলেও 2-3 জন কাউন্সিলর আছেন যারা সত্যিই অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, এটাও ঘটনা। কিন্তু এই বৈভবের মাঝে না এই লোকগুলো চাপা পড়ে যায়। আমি ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিসার্চের একটা তথ্য বলছি। 543 জনের মধ্যে 444 জন সাংসদ নাকি কোটিপতি, অর্থাৎ 87.5%। অর্থাৎ যে দেশের সাংসদরা কোটি কোটি টাকার মালিক হিসাবে নমিনেটেড হন, মানে কোটিপতি হওয়ার জন্যই তাকে টিকিট দেওয়া হয়, তাদের এই বেতনটা বাড়তি। অনির্বাণ তুমি বলো এটা কি প্রয়োজন? বাবু কালকে আমি 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবেন বলেছেন শুভেন্দু অধিকারী, কালকে এখানে একটা বিতর্ক করছিলাম। তো আমি আজকে দেখছিলাম খুঁজতে গিয়ে একজন সাংসদ সজল বাবু সারা বছরে 50,000 ইউনিট বিদ্যুৎ ফ্রি পায়। শুধু তাই না, জল 50,000 ইউনিট জল আনলিমিটেড জল। আমি তোমায় বলছি যে দেশে মানে জল 2 টাকা কি ধরনের জল? খাওয়ার জল। ও আচ্ছা, এখন 28 টাকার জল নয়। বলছে যে দেশে মজুরি বৃদ্ধি 2 টাকা বছরে করতে সরকারের কালঘাম ছুটে যায়, মিড ডে মিলে 13 পয়সা বৃদ্ধির জন্য লড়াই করতে হয়। এই যে মিড ডে মিল কর্মীরা 10 মাসের বেতন পায়, তাও 1,500 টাকা করে মাসে। আমি রাজ্যের কথা বলছি, সে দেশে রাজ্য সরকার যখন লক্ষ লক্ষ টাকা বেতন বানিয়ে নেয় এবং ক্যাবিনেটের প্রধান মুখ্যমন্ত্রী নিজের বেতন 1 লাফে 5 গুণ বাড়ায় এবং এই সাংসদদের বেতন বৃদ্ধি পায়, তখন লজ্জা হয়। জানো, এই মুখ্যমন্ত্রী যখন বেতন বৃদ্ধির পরে একটা কথা বলতেন, উনি কথায় কথায় বলেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, বেতন বৃদ্ধির পরে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি এতগুলো বেতন বাড়ালেন না। সারা দেশে বিধায়কদের সাথে সামঞ্জস্য রাখতে আমি একটু থামাচ্ছি, আপনাকে তরুণ মণ্ডলের কাছে আরেকবার যেতে হবে। আমি একদম শেষ দিকে চলে এসেছি। তরুণবাবু, আপনাকে আমার একটাই প্রশ্ন করার, আপনার দলের প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের কোন একটি লেখায় আমি পড়েছিলাম, যতটা মনে পড়ছে, যে কৃচ্ছ সাধনটা রাজনীতির ক্ষেত্রে একটা গর্ব করার মতো বিষয় নয়। অনেক গান্ধীবাদীদেরকেও তিনি তার জীবনের কথা বলেছেন, এমন কৃচ্ছ সাধন করতে দেখেছি আজকালকার অনেক বামপন্থী দলের নেতাকর্মীর মধ্যে, যেটা দেখি না। ফলে কৃচ্ছ সাধন করছি এটা কোনো গর্বের বিষয় নয়। আমার ঠিক এখান থেকেই প্রশ্ন, ঠিক যেভাবে আপনি ওই বর্ধিত বেতন না নেওয়ার জন্য, অথবা বরুণ গান্ধী আপনার ঠিক উল্টো মতের উল্টো পথের একজন সাংসদ 9 বছর বেতন নেননি, সত্যি কি এটা মনে করার মতো কোনো বিষয় যা সাধারণভাবে আমাদের কাছে কাম্য, তার উল্টোটা নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে? এটা কি ভালো গণতন্ত্রের লক্ষণ তরুণবাবু? আমি প্রথমে আপনাকে বলি, আমি আমার প্রাথমিক বক্তব্যেই বলেছি এটা কৃচ্ছ সাধনের প্রশ্ন নয়, এটা নীতি এবং নৈতিকতার প্রশ্ন। আমি কি বলেছি? আমি বলেছি সময়ের নিরিখে যে পয়সাটা আমাদের সাংসদদের টাকাটা দেওয়া হয়, এবং একটু আগে একজন উল্লেখ করছিলেন নানান রকম যে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাতে স্বচ্ছন্দে এদেশের বুকে একজন সাংসদ খেয়ে পড়ে ভালোভাবে গাড়ি চড়েও থাকতে পারেন এবং তাদের জীবন নির্বাহ করতে পারেন। তার জন্য তাদের অসৎ পথে যেতে হবে না, চুরি করতে হবে না। দেখুন, আমাদের সময়ে আমরা 42,000 টাকা দিয়ে শুরু করেছিলাম অ্যালাউন্স নিয়ে। 16,000 টাকা বোধহয় আমাদের মূল স্যালারি ছিল, আমাদের 12,000 টাকা ছিল কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স, একটু বলতে দেবেন, এবং আরেকটা ছিল আমাদের যেটা অ্যালাউন্স আপনার অফিস অ্যালাউন্স, সেটা ছিল 2 জন পিএর জন্য 14,000 টাকা। ইট ওয়াজ 42,000। বেড়ে হয়েছিল 10 সালের যে আর্গুমেন্টটা আমি করেছিলাম ওই 2010 সালের 17ই আগস্ট সংসদে, সেটা বেড়ে হয়েছিল আপনার ওই 1,01,01 টাকা মতো অ্যালাউন্স জুড়ে আমি বলছি, ঠিক আছে? অর্থাৎ আমি 59,000 টাকা করে বৃদ্ধি আমি দেখেছিলাম, এবং আমার সংসদ জীবনের বাকি সময়টা আমি এই একেবারে শেষ তরুণবাবু, আপনাকে থামাতে বাধ্য হচ্ছি। অত্যন্ত ইন্টারেস্টিং আপনি একটি জায়গা বলছিলেন, মানে 24,000 টাকা 1 লাফে নয়, 1 লাফে 59,000 টাকাও বেড়েছে। অর্থাৎ এই নজির আগেও ছিল। তরুণবাবুই বলছিলেন, তরুণ মণ্ডল প্রাক্তন সাংসদ। প্রশ্ন একটাই, আমি ছোট থেকে আমার মাকে বা বাবাকে দেখিনি আমরা অভুক্ত থাকলে বা কম খেয়ে থাকলে তারা পুরো পেট খেয়ে শুয়ে পড়েছে।
যারা আমাদের কথায় কথায় নিজেদের অভিভাবক বলে দাবি করেন, আমাদের জনপ্রতিনিধিরা, তারা কেমন জনপ্রতিনিধি যে জনতা অভুক্ত থাকতে বা অর্ধভুক্ত থাকতে তারা নিজেদের বেতনের আয়োজনটা 5 বছর অন্তর ঠিক করে নেন? কোন মুখে করেন, কোন বিবেকে? অনির্বাণের চক্রব্যূহ আজকের মতো এখানেই শেষ করব। সঙ্গে থাকুন TV9 বাংলা।